শুরু করছি নতুন একটি গল্প, নতুন প্রেমের গান। ননদকে দেখতে এসে অজান্তেই প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে। শিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তেই বারবার ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার। তার সুন্দর ও মার্জিত চেহারা, গেট আপ, গভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছু দিনের মধ্যেই তরুণীদের হার্টথ্রব হয়ে ওঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য সময়ে শিয়াদাত কখনোই মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে দেখেনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতেও তার ছিল নিরেট অনীহা, কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেলে শেষমেশ তাকে আসতেই হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা, অহংকার, জেদ আর একরোখা স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমলে রূপ, ভেতরে ধারালো কুৎসিত অহং, এই তার পরিচয়। অন্যদের মতো শিয়াদাত শাহরিয়ার তারকাস। নোরা যখন জানতে পারে শিয়াদা তাকে দেখতে আসছে, তখন আনন্দে শরীর কেঁপে ওঠে তার। সে এক মিনিটও বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন এক রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারংবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একটা বড় নোড়ার দিকে চোখ তুলে তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হয়েছে সাদামাটা সুতি থ্রি-পিস পরিহিত সুপ্রভার দিকে। মুখে প্রসাধনীর লেশমাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। শিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না। কেমন যেন নেশা ধরে যায়, হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে। একে একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু শিয়াদাতের সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃষ্টি আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটোর গভীর খাদে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্যে নিজেকে বেঁধে রেখেছে, যে প্রফেসর কোনোদিন কোনো নারীর দিকে দৃষ্টির ঔদ্ধত্য দেখায়নি, আজ সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়ে রয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান। তবুও শিয়াদাতের মন মানতে চায় না। তার ভেতরের মানুষটা বেহায়ার মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়েই থাকে। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা শিয়াদাতের বুকের গভীরে আছড়ে পড়ে। হঠাৎই সে সম্বিত ফিরে পায়, চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙ্গুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙ্গুলে। এক মুহূর্তের সেই স্পর্শেই শিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম, নৈতিকতার পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রত্যুত্তরে সুপ্রভা কিচ্ছু বলে না, নিঃশব্দে কিচেনে চলে আসে। এতক্ষণে সবটাই নোটিশ করছিল নোরা। শিয়াদাতের হাবভাব মোটেও সুবিধাজনক লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয়ই কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে নোরার। ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব নয়। তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসেন। সুপ্রভাকে বাড়ি থেকে বের করার কথা বললে তারা নোরাকেই বাড়ি থেকে বের করে দিবেন। নোরা বার কয়েক শ্বাস নেয়, লজ্জা শরমের মাথা খেয়ে শিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথা শিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে রিনরিনে গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিল, সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলে নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ।
ঈশিতা চৌধুরীর কথা শুনে শিয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারো স্ত্রীর দিকেই কেন চোখ গেল? প্রশ্নটা শিয়াদাত নিজেকেই ছুড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সেই নিঃশ্বাসটা চেপে ধরে। নিজের দৃষ্টিকে নিজের কাছেই অপরাধী মনে হয়। শিয়াদা তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মনস্থির করে। ঠিক সেই মুহূর্তেই মোহনা শেখ বলে ওঠেন, নোমান তো আরো 5 মাস আগে মারা গিয়েছে। তাহলে শুধু শুধু মেয়েটাকে এ বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটাই যখন থাকলো না, তখন ছেলের বউ দিয়ে কি হবে? মোহনা শেখের প্রশ্নে মুখটা পাংশুটে রূপ ধারণ করে ঈশিতা চৌধুরীর। কিন্তু তার দাপট ভাঙে না, বরং তিনি আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেন, তৃপ্তির ঢেকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। সুভাকে যখন চৌধুরী বাড়ি বউ করে নিয়ে আসি, তখন সুভার মৃত্যু পথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুভাকে সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখবো। আমি আমার হাজবেন্ড দুজনের কেউই সুভাকে ছেলের বউয়ের নজরে দেখি না। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি সুভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গিয়েছিল বিধায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। তবে নোমান সুভাকে আমাদের জন্য রেখে গিয়েছে। আমার সুভাকে বুক দিয়ে আগলে রেখেছি আমরা। সুভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই, তখন আশেপাশের মানুষেরও সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথা শেষ হতেই ঘরটায় এক মুহূর্তের জন্য থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়। চোখের দৃষ্টিতে যে কৌতূহল ছিল, তা ধীরে ধীরে রূপ নয় অপমানের তীক্ষ্ণ ছায়ায়। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথাই একটু বেশি জোরে হয়। গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরা মাকে আমার খুব পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে। ভাইজান তো এখনো আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন, শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেখের মুখের কথা মুখে থাকতেই আগমন ঘটে নোরার বাবা রৌনক চৌধুরীর। তার একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিটও বিলম্ব করেননি। গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তাকে দেখেই মোহনা শেখ মিষ্টি হাসেন, খুশি খুশি গলায় বলেন, আপনাকে নিয়েই কথা হচ্ছিল। রৌনক চৌধুরী রসিকতা করে বলেন, ঈশিতা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছে নাকি? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ। দ্বিতীয় বিয়ে করার শখ নেই আমার। মোহনা শেখ হো হো করে হেসে ওঠেন। পরক্ষণেই শিয়াদাতের গম্ভীর মুখ দেখে হাসি গিলে ফেলে সিরিয়াস ভঙ্গিতে বলেন, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। এবার আমাদেরও একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রৌনক চৌধুরী হৃষ্ট চিত্তে বললেন, আপনারা যে আমার মেয়েকে শিয়াদাতের বউ করতে চেয়েছেন, এটা চরম সৌভাগ্য আমার। পার্সোনালি শিয়াদাত আমার খুবই পছন্দের। শিয়াদাতের হাতে নোরাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি। আনন্দে চোখ দুটো ঝলমল করে ওঠে তার। তিনি উৎফুল্ল গলায় বলেন, আপনাদের যদি আপত্তি না থাকে, তাহলে আগামী সপ্তাহে আমরা নোরা আর শিয়াদাতের 4 হাত এক করে দিই। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? আমার একমাত্র মেয়ে বলে বিয়ে কথা। পুরো শহরের মানুষ জানবে রৌনক চৌধুরী মেয়ের বিয়ে হচ্ছে। আমার মনে হয় আগামী সপ্তাহে নয়, বরং আগামী মাসে হলে বেটার হবে। ততদিনে নোরা শিয়াদাত একে অপরকে চিনতে জানতে পারবে। তাহলে বিয়েটাও সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না রৌনক চৌধুরী। তার আগেই শিয়াদাতের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, আমি নোরাকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চাই। সুপ্রভার হাতে মিষ্টির প্লেট ছিল। শিয়াদাতের কথাটা কর্ণগোচর হতেই অচানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই সাথে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নোরা স্তব্ধ, ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী। মোহনা শেখ হতভম্ব ভাব সামলিয়ে শিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। ক্রুদ্ধ স্বরে বলেন, না বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ
Any idea what do you say? শিয়াদাদ এক মুহূর্ত চুপ করে থাকে। ড্রয়িং রুমের বাতাস যেন আরো ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টির ভেতরেও সে চোখ সরায় না। তার চোখে চোখ রেখে আগুন ঝরা গলায় বলে, ইয়া, আই নো হোয়াট আই সে। মোহনা শেখের চোখ রক্তবর্ণ ধারণ করে। তিনি তিক্ত গলায় বলেন, তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গিয়েছ। শিয়াদাদ অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলায় বলে, তুমি ঠিকই বলেছ আম্মু, আমার মাথা ঠিক নেই। ভীত তরুণীর চোখের গভীর খাদে পড়ে আমার ব্রেন শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গিয়েছে। তবে আমি পাগল নই। পাগল হলে এই মুহূর্তে আমি পাবনা থাকতাম। তোমাদের সকলের সামনে দাঁড়িয়ে থাকার সাধ্য আমার ছিল না। মোহনা শেখের হতভম্ব ভাব আরো প্রবল হয়। তিনি নিজের চোখ কানকে বিশ্বাস করতে পারছেন না। এ কোন শিয়াদাতকে দেখছে সে? যে শিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে, সেই শিয়াদাত আজ অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালান, কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে, বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাঁটিয়ে চড় দিতে। শুরুতেই মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভাতিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে উদ্যত হতেই পেছন থেকে ঈশিতা চৌধুরীর ঝাঁঝালো গলা শোনা যায়। মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়ে রয়েছ। আর শুভা চৌধুরী বাড়ির বউ। শুভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি। সো বি কেয়ারফুল। মোহনা শেখ কিছুক্ষণ স্থবির হয়ে তাকিয়ে রইলেন, চোখে রক্ত ও মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন শিয়াদাতের দিকে। শিয়াদাত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। শিয়াদাতের এমন নির্লিপ্ততা দেখে দীর্ঘশ্বাস ফেলেন মোহনা শেখ। বিরক্ত গলায় বলেন, অনেক নাটক হয়েছে সিদ্ধার্থ, এবার প্লিজ বাড়ি চলো। শিয়াদাত ভ্রু কুচকে জিজ্ঞেস করে, বাড়ি যাব মানে? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে। তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি তো এমন ছিলে না। আমি বরাবরই তোমার কাঠখাট্টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ এ কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? শিয়াদার শরীর দুলিয়ে হাসতে লাগলো, হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি? একজন প্রফেসরকে বাচ্চা মনে হচ্ছে তোমার? তোমার কি মনে হয় আমি 20-22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আম্মু। এখন আমার বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন আমার। প্লিজ বাড়ি চলো। শিয়াদাত কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দু মাত্রই ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে এসেছো। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষায় রয়েছো? বিয়ে দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ শিয়াদাতের হাত ধরে টানতে টানতে বলেন, বিয়ে করতে হবে না, চলো। শিয়াদাত মুখ অন্ধকার করে বলে, বিয়ে করতে হবে না বললেই হলো? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্যধন। মোহনা শেখ কটমটে দৃষ্টিতে শিয়াদাতের দিকে তাকান। শিয়াদাত কুটিল হেসে বলে, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকেই বিয়ে করতে হবে, এটা নিশ্চয়ই হুমায়ুন আহমেদ বলে দেননি। আমি কোনো বিধবা বিয়ে করতে চাইনি আম্মু। আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই, একজন মানুষকে বিয়ে করতে চাই। তুমি জানো না, কবি বড়ু চণ্ডীদাস বলেছেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না তো আম্মু, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও সেই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘরকুনো হয়ে যায়, নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিন্তিত হয়ে পড়েন, তার নারী ছেঁড়া ধন তাকে ছেড়ে চলে গেছে। যদি মেয়েটাও ধুকে ধুকে মারা যায়, তখন তিনি কি নিয়ে বাঁচবেন? সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি, কিন্তু তিনি ব্যর্থ হন।
প্রকৃতির নিয়মে দিন যায়, রাত আসে, দেখতে দেখতে নোমানের মৃত্যুর 2 মাস পার হয়ে যায়। সহসা একদিন নিশিতা চৌধুরী বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে, তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে। 2 দিন বাদে এঙ্গেজমেন্ট হবে। রনক চৌধুরী তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী, নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভাও নিজের ভেতরে দুঃখ, কষ্ট বালিশ চাপা দিয়ে সবার সামনে হাসি খুশি থাকার চেষ্টা করে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে পুনমের এঙ্গেজমেন্টের দিন। পুনমের হাতে রিং পরানোর আগ মুহূর্তেই বেঁকে বসে পাত্র। সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে 2 পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে পুনমের বিয়েটাই ভেঙে যায়। তুমি আসলেই একটা অপয়া, অলক্ষী। তুমি শুধু ভাঙতেই জানো, গড়তে জানো না। একসময় আমার ভাইয়ের সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিয়েছিলে। আর আজ, আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনো ভালো হবে না, কখনোই না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নোরা তিক্ত কণ্ঠে ভাবনার সুতা কাটা গেল সুপ্রভার। সে সন্তর্পণে চোখের পানি মুছে নেয়, শুকনো হাসি হেসে বলে, তুমি আমাকে অপয়া, অলক্ষী বলতেই পারো। সে রাইট আছে তোমার। কিন্তু আমি না তোমার ভাইয়ের স্বপ্ন ভেঙেছি, আর না তোমার স্বপ্ন ভাঙতে চাইছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষেই শেষ করে দিয়েছ। আবার বড় মুখ করে বলছো তুমি কিছু করোনি। হ্যাঁ, আমি কিছু করিনি। ইউ ব্লাডি পিচ! আমার মুখে মুখে তর্ক করো তুমি। তোমাকে তো, বলেই নোরা সুপ্রভাকে থাপ্পড় দিতে চায়, কিন্তু দিতে পারে না। তার আগেই একটা শক্ত পুরুষালী হাত এসে নোরার হাত আটকে দেয়। চলবে। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস হয় কি করে সুপ্রভার গায়ে হাত তোলার? সুপ্রভা এ বাড়ির বউ, বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার। কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দিইনি। হু আর ইউ টু হোল্ড মাই হ্যান্ড? নোরা ঝাঁঝালো কণ্ঠ কানে যেতেই চমকে উঠল সৌরভ। ভয়ের একটা শীতল স্রোত ও মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার। যে হাতটা সে অজান্তেই শক্ত করে ধরে রেখেছিল, তা হঠাৎই ঢিলে হয়ে আসে। সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, অপরাধীর মতো নোরার হাত ছেড়ে দেয়। নোরা চোখ মুখ কুঁচকে বিরক্ত গলায় বলল, ছি, হাতটাই নোংরা করে দিয়েছে আমার। যেমন ব্রেনলেস বোন, ঠিক তেমনই তার ব্রেনলেস ভাই। সৌরভের বুকটা কেঁপে উঠল। নোংরা শব্দটা তার বুকে চাবুকের ন্যায় আঘাত করল। কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করল না, বরং কণ্ঠে তেজ নিয়ে বলল, আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছেন, তাকে অপমান করছেন। না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার নির্যাতন হয়। সুপ্রভা মুখ বুজে আপনাদের অত্যাচার সহ্য করলেও আমি সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব। নোরা ঠোঁট বেঁকিয়ে বলে, বাড়িতে নিয়ে গিয়ে বোনকে খাওয়াবে কি? নিজেই তো মাঠে কামলা খেটে খাও, বোনকেও কি মাঠে কামলা খাটতে পা? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নোরা, তার আগেই সপাটে চড় পড়ে তার গালে। নোরা গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঈশিতা চৌধুরীর দিকে তাকায়। ভেজা গলায় বলে, সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় দিলে মম? তুমি এটা করতে পারলে? তোমার একটুও হাত কাঁপলো না? নিজের মেয়ের অপমানের কথা ভাবলে না তুমি? ঈশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বলেন, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। এটাই ডিজার্ভ করো তুমি। ভুলটা আমারই। আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি। আদর দিয়ে দিয়ে তোমাকে এমন তৈরি করেছি যে তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। সৌরভ সুভার ভাই, এবারের গেস্ট। গেস্টের সাথে কেমন বিহেভ করছো তুমি? নোরা দাঁতে দাঁত চেপে বলে, গেস্ট মাই ফুড। রাগ, ক্ষোভ, অপমানে হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে সৌরভের। নোরা একজন সৌরভের দিকে তাকিয়ে ত্বরিত দৃষ্টিতে নামিয়ে নেয়, বিড়বিড় করে বলে, কালাটা কি একটা, দেখলেই গায়ে জ্বালা ধরে আমার। নোরার তিক্ত কথাগুলো ঠিকই কর্ণগোচর হয় সৌরভের। সুপ্রভার কথা চিন্তা করে সে সব অপমান গিলে নেয়। ঈশিতা চৌধুরীর সামনে দাঁড়িয়ে হাত জোড় করে বলে, নোমান ভাইয়ের মৃত্যুর পরেই আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আপনারা বোনকে যেতে দেননি। প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখার। আজ আমার জন্মদিন, বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে। কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজড। আমাকে ক্ষমা করবেন মামিমা। সুপ্রভা আমার অনেক আদরের। আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুরবাড়িতে নির্যাতিত হতে দেখতে পারি না। আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই। আপনি প্লিজ অনুমতি দেন।
ঈশিতা চৌধুরী কাতর গলায় বললেন, তুমি ভুল ভাবছো সৌরভ। শুভ আমার কাছে অনেক যত্নে, অনেক ভালোবাসায় রয়েছে। আমি তোমার আঙ্কেল দুজনকেই, শুভাকে অনেক ভালোবাসি। দুজনেই। শুভা মোটেও এ বাড়িতে নির্যাতিত হচ্ছে না। নোরা ম্যাডাম শুভ্রবার গায়ে হাত তুলছে, বোনকে যা নয় তাই বলছে। এরপরও বলবেন শুভ্রভা নির্যাতিত হচ্ছে না? মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা, এটা আমার ব্যর্থতা। তবে নোরা শোভার গায়ে হাত তুলতে পারতো না? তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিতাম। এরপরও যদি তোমার মনে হয় শোভা এখানে সুরক্ষিত নয়, তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা। অনেকদিন পর ভাইকে দেখে শুভ্রভার খুব কান্না পাচ্ছিল, কিন্তু সে নিজের দুর্বলতা কারো সামনে প্রকাশ করতে চায়নি। তাই সে আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারে না। ছুটে আসে ভাইয়ের কাছে, ভাইকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার ঘৃণার থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি। বাবা মা আমাকে সত্যিই অনেক ভালোবাসেন। আমি এখানে ভালো আছি, সুখে আছি। নোরা আর কতদিনই বা এ বাড়িতে থাকবে? আজ বিয়ে দিলে কাল থেকে এ বাড়ির মেহমান হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে টেনশন করে নিজের কালো চুল সাদা করে ফেলো না তো। তোমার এখনো বিয়ে করা বাকি, তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। আমি এখানেই থাকবো। সৌরভ কিছু বলার আগে নোরা পেছন থেকে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, এই, নিয়ে যাও তোমার বোনকে, হাড় জুড়ুক সবার। মোহনা শেখ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছেন। নোরাকে পুত্রবধূ করার যে স্বপ্ন তিনি বুকের গভীরে লালন করেছিলেন, মুহূর্তেই তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাড়ির বউয়ের এত তেজ, ঔদ্ধত্য, বেমানান। তিনি বরাবরই চেয়েছেন সুপ্রভার মতো এমন মিষ্টি শান্তশিষ্ট মেয়েকে তার ছেলের বউ হিসেবে দেখতে। সুপ্রভাকে তারও মনে ধরেছে, কি মিষ্টি চেহারা। শুধু তাকেই থাকতে ইচ্ছে করছে। সুপ্রভার মধ্যে শিয়াদাত শাহরিয়ার বউ হওয়ার সমস্ত গুণ বিদ্যমান রয়েছে। তবু একটা বিধবা মেয়েকে তিনি ছেলের বউ করবেন না, কিছুতেই না। তিনি শিয়াদাতকে তাড়া দিয়ে বলেন, এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তুমি প্লিজ বাড়ি চলো বেটা। আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে তোমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসা। আমি আমার সব কথা উইথড্র করে নিচ্ছি। তুমি প্লিজ চলো এখান থেকে। শিয়াদাত বাঁকা হেসে বলে, তুমি যত সহজে তোমার বলা কথা উইথড্র করতে করে নিতে পারছো, তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্র করতে পারবো না আম্মু। সো সরি। মোহনা শেখ একটু নরম হয়ে বলেন, একটু বোঝার চেষ্টা করো বেটা। ঈশিতা চৌধুরী যেখানে শুক্রবার ভাইয়ের হাতে শুক্রবারকে তুলে দিতে নারাজ, সেখানে তোমার হাতে শুক্রবারকে তুলে দিবে? আর সবচেয়ে বড় কথা, শুক্রবার তোমাকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হওয়ার কোনো কারণ নেই আম্মু। আমি একজন প্রফেসর, দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং, কেয়ারিং। আর কি চায় বলো? এরপরও যদি শুক্রবার রাজি না হয়? শিয়াদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ হড়বড় করে বললেন, যদি রাজি না হয় তবে? শিয়াদাত কিছু না বলে সোফায় বসে থাকা সৌরভের পানে চায়। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বসে রয়েছে। নোরা, ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী কাউকে দেখা যাচ্ছে না। শিয়াদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে কুটিল হেসে বলে, হাই সম্বন্ধী। সৌরভ কপালে চোখ তুলে অবাক গলায় বলে, সম্বন্ধী? বউয়ের বড় ভাইকে তো সম্বন্ধী বলা হয়, তাই না? সৌরভ পুনরায় অবাক হয়, বউকে? শিয়াদাত অকপটে বলে, তোমার বোন, আমার বউ। সুপ্রভাত চা করার জন্য সবেই কিচেনের দিকে পা বাড়িয়েছে, তখনই শিয়াদেতের বলা বউ শব্দটা তার কানে যায়। সে তড়িৎ শিয়াদেতের দিকে তেড়ে আসে, কঠিন গলায় বলে, সেই তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আমাকে আপনার পছন্দ, আমাকে বিয়ে করবেন, হ্যান ত্যান। আপনি কি একবারও জানতে চেয়েছেন আমি কি চাই? শিয়াদাত সাহারার কারো চাওয়া না চাওয়ার ধার ধারে না। সে যেটা চায় সেটা নিজেই করে নিতে জানে। বলেই শিয়াদাত বাম চোখ টিপ দেয়, ঠোঁট কামড়ে বলে, তুমি চাও বা না চাও, আমি তো তোমাকে বিয়ে করবো লাল চমচম। তুমি বউ হবে, শিয়াদাত শাহরিয়ার লাল চমচমে বউ। শুক্রবার ভ্রু কুঞ্চিত হয়। শিয়াদাত শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোরা শিয়াদাতের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোরার থেকে জেনেছে শিয়াদাত নাকি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, মেয়েদের হার্টথ্রব সে। কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায় না। ইভেন কোনো মেয়ে যদি প্রপোজ করে তাকে এমন ধমক দেয় যে পরবর্তীতে শিয়াদাতের উপস্থিতি তার জন্য সুখকর নয়, বরং যন্ত্রণাদায়ক হয়। শিয়াদাত যখন প্রথম চৌধুরী বাড়িতে পা রাখে, তখন সুপ্রভার দৃষ্টি নিবদ্ধ হয় শিয়াদাতের দিকে।
তার গম্ভীর মুখ, অ্যাটিটিউড দেখে সুপ্রভার মনে আতঙ্ক বিরাজ করে। তখনকার শিয়াদাত শাহরিয়ার আর এখন তার সামনে দাঁড়িয়ে থাকা শিয়াদাত শাহরিয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। শিয়াদাতের কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুপ্রভার মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাড়ার যে পাতি মাস্তান দাঁড়িয়ে রয়েছে, যে মেয়ে দেখলে তাদের সামনে লাল গোলাপ এগিয়ে দিয়ে বলে, আমার বউ হবে টুকটুকি। যদি মেয়েটার উত্তর নাও হয়, তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিবে। বিয়ের আগেই বছরের স্বপ্ন দেখছো নাকি? শিয়াদাতের প্রশ্নে ভাবনা সুতা কাটা গেল সুপ্রভার। সে শিয়াদাতের দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে, আপনি তো গিরগিটির থেকেও অতি দ্রুত রং বদলান। শিয়াদাত নিজের দিকে তাকিয়ে বলে, রং কই বদলেছে? আগে যেমন গৌরবর্ণ ছিল এখনো গৌরবর্ণই রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্তিতে কপাল কুঁচকে আসে সুপ্রভার। সুপ্রভা গলা উঁচিয়ে বলে, আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকলেও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না, আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কিভাবে? শিয়াদাত সুপ্রভার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম ভণ্ড। তবে সেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য। এবার বিয়েটা হোক, তারপর দিনটাতেই ভণ্ডের ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে। দম ফেলা ফুরসত মিলবে না। শিয়াদাতের ফিসফিসানি সুপ্রভার কানের লতিতে আগুন ধরিয়ে দিল। সে এক ঝটকায় এক পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গলায় বলল, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। শিয়াদাত জোর গলায় বলল, করবে করবে। তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে লাল চমচম। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আজ আসি, টেক কেয়ার, বাই, সি ইউ সুন, বলে শিয়াদাত বেরিয়ে যায়। শিয়াদাতের যাওয়ার পানে তাকিয়ে সুপ্রভা মনে মনে বলে, এই ভণ্ড প্রফেসর এত শিওর হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠব? এই লোক আবার কালো জাদু টাদু করবে নাকি? করতেই পারে। যে ভণ্ডের ভণ্ড, ভণ্ড প্রফেসর। ছেলেটা কে সুপ্রভা? আমার সাথে এইভাবে কথা বলছিল কেন? তোকেই বা কি বলে গেল? সৌরভের কথা শুনে পেছনে ফিরে তাকায় সুপ্রভা। রিনরিনে গলায় বলে, নোরাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণগোচর হতেই মুখটাও ফ্যাকাশে হয়ে যায় সৌরভের। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আমি বরং উঠি সুপ্রভা। সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে, উঠি মানে কি? হ্যাঁ, সবই তো এলি। আজকে আবার তোমার জন্মদিন। ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকুও পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজের হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এসবের কোনো দরকার নেই মনি। তোকে এক নজর দেখতে পেয়েছি, তাতেই বুক জড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগে ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী নিচে নেমে আসেন। সৌরভ তাদেরকে দেখে সুপ্রভাকে বুক থেকে সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন মামিমা। আমি রাগের বশবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। কিছু মনে করবেন না মামিমা। আমি কিছু মনে করিনি সৌরভ, বরং বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি। কটা ভাই পারে বোনকে এভাবে বুক দিয়ে আগলে রাখতে? ঈশিতা চৌধুরীর মুখে ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগে সুপ্রভার। ভাইকে নিয়ে তার গর্ববোধ হয়। তার ভাই লাখে নয়, কোটিতে একটা। অবশ্য সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ। কিন্তু সেই শ্যামবর্ণে লুকিয়ে আছে এক অন্যরকম দ্যুতি। তার মুখের আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। সেই মনের রানী যে মেয়েটা হবে, সে নিঃসন্দেহে ভাগ্যবতী। সুপ্রভা ঈশিতা চৌধুরীর দিকে এগিয়ে যায়, অভিযোগের সুরে বলে, আপনি ভাইয়াকে যতটা ভালো বলছেন, ভাইয়া ততটাও ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞেস করে, খারাপের কি করেছে সৌরভ? আমার কথা শুনছে না। ভাইকে কত করে বললাম আজকের দিনটা এখানে থেকে যাও, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বললেন, তোমার কোথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথেই থাকবে। আমি অলরেডি কেক অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করব। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথাও আছে। আমি তোমার মাকেও আসতে বলেছি, তিনি অলরেডি রওনা হয়েছেন। সৌরভের বুক কেঁপে ওঠে, মনে মনে বলে, মাওই মা আমার সাথে পার্সোনাল কথা বলবেন, আবার মাকেও আসতে বলেছেন। মায়ুমা কি কিছু সন্দেহ করছেন? তিনি কি ধরে ফেললেন আমাকে? সৌরভ শুকনো ঢোক গিলে মনে সাহস জুগিয়ে চাপা গলায় বলে, আমি কি কোনো অন্যায় করেছি মামিমা?
আপনি কি আমার বিরুদ্ধে মায়ের কাছে অভিযোগ জানাতে চাইছেন? ঈশিতা চৌধুরী হেসে ওঠেন, মিষ্টি কণ্ঠে বলেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব বলো তো? সৌরভের বুকের উপর থেকে বড় একটা পাথর সরে যায়। সৌরভ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে? ঈশিতা চৌধুরী কোনো প্রকার ভনিতা ছাড়াই বলেন, শুক্রবার বিয়ের ব্যাপারে। শুক্রবার বিয়ে কি শিয়াদাত শাহরিয়ার সঙ্গেই হতে চলেছে, নাকি শুক্রবার জন্য অন্য কোনো নায়ক আসবে? কি মনে হয়? বিয়ে মানে? আপনি এসব কি বলছেন মা? আমি আপনার ছেলের বউ। নিজের ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছেন আপনি? শুক্রবার চোখের পানি দেখে ঈশিতা চৌধুরীর বুক ধক করে ওঠে। তিনি এক পা এগিয়ে এসে আলতো করে শুক্রবার হাত দুটো ধরেন, নরম গলায় জিজ্ঞেস করেন, আমি কি তোকে শুধুমাত্র আমার ছেলের বউ হিসেবে দেখি শুভা? তুই তো আমার মেয়ে। মেয়ে বলেই তো তোর জন্য চিন্তা হয়। পানিতে সুপ্রভা দুচোখ ঝাপসা হয়ে আসে। সুপ্রভা অভিমানী গলায় বলে, এটা আপনার মুখের কথা, মনের কথা নয় মা। আপনি যদি সত্যিই আমাকে নিজের মেয়ে মনে করতেন, তাহলে এভাবে আমাকে পর করে দিতে চাইতেন না। ঈশিতা চৌধুরী সুপ্রভাকে নিজের বুকে টেনে নেন, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দরদ মাখা গলায় বলে, পাগলি মেয়ে একটা। বিয়ে হলেই মেয়েরা পর হয়ে যায় নাকি? তোর জন্মদাত্রী মা কি তোকে পর করে দিয়েছে? দেয়নি তো না। নোমানের সাথে বিয়ের পরেও তোর খোঁজ খবর করেছে, তোর জন্য পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে, তোর কষ্টে কেঁদেছে, তোর সুখে হেসেছে। তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি, তেমনি আমিও তোকে পর করে দিব না। বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে বই কমবে না। শুক্রবার বুকের ভেতর জমে থাকা কান্নাটা আর চেপে রাখতে পারে না। সে ধীরে ধীরে নিজেকে সরিয়ে নেয়, জড়ানো গলায় বলে, মাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একটা বিধবা মেয়ে। মাত্র 5 মাস আগে আমার স্বামী মারা গিয়েছে। এরই মধ্যে দ্বিতীয় বিয়ে। সমাজের লোকেরা কি বলবে? এটা অসম্ভব মা। আমাকে ক্ষমা করে দেবেন। আমি আপনার কথা রাখতে পারছি না মা। ঈশিতা চৌধুরী হালকা হাসেন, মৃদু কণ্ঠে বলেন, সমাজ কি বলল আর কি বলল না, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শুভা। একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না। অসুস্থ হয়ে পড়ে থাকলে সেবা শুশ্রূষা করবে না। তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি, তোর নিঃশব্দ কষ্ট দেখেনি। তাহলে এখন সমাজের কথাই বা আমি কেন শুনবো? তবুও মা, আমরা তো সমাজে বাস করি, তাই না? ঈশিতা চৌধুরী তার ছেলের হাসি হেসে বললেন, তোর জীবনে যখন এত বড় একটা ঝড় বয়ে গেল, তখন সেই সমাজ কোথায় ছিল? তুই যেই সমাজের কথা বলছিস, সেই সমাজ বিধবার জন্য সহানুভূতি দেখায় শুধু মুখের কথায়, কাজে এলে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে শোক মানে একটা সাজা, যেটা ঠিকঠাক ভোগ না করলে মানুষ চরিত্রহীন বলে দাগিয়ে দেয়। ঈশিতা একটু থেমে আবারও বলে ওঠেন, সমাজ বিধবার মাথার ওড়না দৈর্ঘ্য মাপে, পোশাকের রং দেখে বিচার করে, হাসলেই বলে এত তাড়াতাড়ি হাসে কি করে, চুপ থাকলে বলে নাটক করছে, নতুন করে বাঁচতে চাইলে বলে লজ্জা নেই। সমাজ কেবল আঙ্গুল তোলে, কাঁধে হাত রাখে না। সমাজ বিধবার শোকের মেয়াদ গোনে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা গোনে না। সমাজ কখনো জিজ্ঞেস করে না সে আদৌ বাঁচতে পারছে কিনা। তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন। তুই মানুষ, সমাজ না। তোর বেঁচে থাকা আমার কাছে বেশি দামি। মানুষ কি বলবে এই ভয়ে যদি আমি তোকে সুখের হাতছাড়া হতে দিই, তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না। সুপ্রভাত চোখ ছলছল করে ওঠে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতে সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রাখে, নির্ভীক চিত্তে বলে, মামিমা কিছু ভুল বলছে না রে বোন। তিনি তোর ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছেন। আমি মা দুজনেই তার সাথে একমত পোষণ করছি। সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের জীবনের কথা ভাব না। নতুন করে বাঁচার স্বপ্ন দেখ বোন। সুপ্রভাকে নিরুত্তর দেখিয়ে ঈশিতা চৌধুরী আলতো হাতে সুপ্রভার দুই বাহু চেপে ধরেন, দৃঢ় কণ্ঠে বলেন, সমাজ কি বলবে এই ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে থাকে জানিস? তারা হাসতে ভুলে যায়, নতুন করে বাঁচতে ভুলে যায়। পান থেকে চুন খসলেই সমাজের লোকেরা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে আর 5টা সাধারণ মেয়ের মতো নয়, সে একটা বিধবা মেয়ে। মেয়েটা বেঁচে থেকেও প্রতিনিয়ত মরে। যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজের মুখে ঈশিতা চৌধুরী থুতু দেয়, থুতু।
সুপ্রভা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আমতা আমতা করে বলল, কিন্তু মা, আমি তো আপনাদের সাথে ভালো আছি, সুখে আছি। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না মা। বাকি জীবনটা আপনাদের সাথেই কাটাতে চাই। সুপ্রভা চৌধুরী ভ্রু কুঞ্চিত হয়। তিনি ক্রুদ্ধ হয়ে গলায় বলেন, তুই কি বুড়ি হয়ে গেছিস? তোর কি 4-5টা ছেলে মেয়ে রয়েছে? তোর বয়স কত, হ্যাঁ? মাত্র 22 বছর। তোর বয়সী মেয়েদের এখনো বিয়েই হয়নি। তোর এখনো গোটা জীবনটাই পড়ে রয়েছে। তোর জীবনটা এভাবে নষ্ট করে দিস না শোভা। আমি তোর বাবা তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকবো না। আমাদের বয়স হয়েছে, যখন তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোর অগোছালো জীবনটা গুছিয়ে দিতে না পারলে আমি মরেও শান্তি পাবো না রে মা। এতক্ষণে নিঃশব্দে সবটাই দেখছিলেন, শুনছিলেন সুপ্রভার মা আলেয়া বেগম। কিন্তু তিনি আর চুপ করে বসে পারলেন না, থাকতে পারলেন না। অধৈর্য হয়ে বললেন, তুই কবে কবে এতটা বেয়াদব হয়ে গেছিস সুপ্রভা? গুরুজনদের মুখে মুখে তর্ক করছিস। আপা ও ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্যই নিয়েছে। এইখানে আমি কোনো ভুল দেখছি না। নিজেকে বড় লায়ক ভাবতে শুরু করেছিস, তাই না? নিজেই নিজের জীবনের সিদ্ধান্ত নিতে শিখে গিয়েছিস। মায়ের কথায় সুপ্রভার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার ক্রন্দনরত চেহারা দেখিয়ে আলিয়া বেগমের গলার স্বর নরম হয়ে আসে। বিধবা হওয়া কোনো অপরাধ না মা। তুই কোনো পাপ করিসনি। মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল, তুই লিখে দিসনি। স্বামী মারা গেছে বলে বাকি জীবন একা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নয়। একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয়, স্বামী মানে ভরসার একটা ঠিকানা, একটা মজবুত খুঁটি। বৃদ্ধা বয়সে ছেলে মেয়ে সবাই হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রীর হাত ছাড়ে না, তাকে বুক দিয়ে আগলে রাখে। রনক চৌধুরী সুপ্রভাকে অনেক বোঝান, সুপ্রভাকে নতুন জীবন শুরু করার জন্য আকুতি মিনতি জানান। এতগুলো মানুষের অনুরোধ, আকুতি মিনতির ভারে সুপ্রভার শক্ত করে বাঁধা মনটা ধীরে ধীরে আলকা হয়ে আসে। সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলায় বলে, তোমরা কেউই যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি, তখন আমার আর কিছুই বলার নেই। তোমরা যা ভালো মনে করো তাই করো। সুপ্রভার কথা শুনে আনন্দে সকলের চোখে পানি চলে আসে। সৌরভ উৎফুল্ল গলায় বলে, মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। ঈশিতা চৌধুরী পরম মমতায় সুপ্রভার চোখে জল মুছে দেন। দরদ মাখা গলায় বলেন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সৌরভের জন্মদিন সেলিব্রেশন করা যাক। সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলেন, ঝটপট চেঞ্জ করে আয় তো। কান্নাকাটি করে চেহারা যে হাল করেছিস, দেখতে একদম পারফেক্ট কাজের বেটি রহিমা লাগছে। সুপ্রভা অস্পষ্টভাবে হেসে সিঁড়ি বেয়ে উপরে চলে আসে। সবে নিজের রুমে পা রাখতে যাবে, ঠিক তখনই পেছন থেকে নোরার তিক্ত গলা শোনা যায়। খুব তো বলেছিলে তুমি আমার ভাইয়াকে ভালোবাসো। আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না। তুমি সারা জীবন ভাইয়ার স্মৃতি নিয়েই কাটিয়ে দিবে। এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা মানুষ হয়ে উড়ে গেল? নাকি এত হট ড্যাশিং ছেলে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছো না? সুপ্রভা ঠোঁট কাঁপে অপমানে। ইচ্ছে করে নোরার দুগালে ঠাঁটিয়ে চড় দিতে, কিন্তু এই মুহূর্তে সে নিজের ইচ্ছাটাকে ধামাচাপা দেওয়াই শ্রেয় মনে করে। সুপ্রভা গভীর শ্বাস নেয়, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি জানো ছেলেটাকে? বাবা মা কার সাথে আমার বিয়ের কথা বলছেন? জানি তো। কে সে? সে আর কেউ নয়, আমার ক্রাশ, এবেন মেয়েদের হার্টথ্রব প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার। আপনারা যারা গল্প পড়ে চলে যান অথচ সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা গল্প পড়বেন অবশ্যই, একটা সাবস্ক্রাইব করে যাবেন। ঠিক আছে? প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোমাকে বিয়ে করতে চায়। তোমার খুব আনন্দ হচ্ছে, তাই না? অবশ্য আনন্দ হওয়ারই কথা। আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে, বলো? যখনই দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসে রয়েছে, তুমি ক্রূর হেসে মনে মনে ভাবলে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী তুমি স্যারের সামনে নিজেকে প্রেজেন্ট করলে। ফাইনালি তুমি। বাকিটা বলার আগেই সপাটে চড় পড়ল নোরার গলে। নোরা 2 সেকেন্ড স্তব্ধ থাকে, তারপর হঠাৎ করে মুখটা বিকৃত হয়ে ওঠে।
রাগে ক্ষোভে চিৎকার করে ওঠে সে। ইউ রাবিশ! শব্দ আটকে যায় নোরার ঠোঁটের কোণে। নোরার অপর গালে জল পড়ে। পরপর ২টা থাপ্পড় খেয়ে নোরা বাকহীন হয়ে যায়। সে গালে হাত দিয়ে সুপ্রভার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সুপ্রভা সেই দৃষ্টি পরোয়া করে, বরং শাসনের সুরে বলে, সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি। বড়দের সাথে কিভাবে বলতে হয় কথা। বেয়াদব একটা মেয়ে, জানো না? সবাইকে নিজের মতো করো। আমি এতদিন তোমার সব অপমান, সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি। কিন্তু আমি ভুল করেছি। আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধে করে দেওয়ার। নোরার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করে। রাগ, ক্ষোভ, অপমানের তীব্রতায় তার সর্বাঙ্গ কাঁপন ধরে। গালে ছুঁয়ে থাকা আঙ্গুলটা নামিয়ে এনে তাচ্ছিল্যের হাসি হাসে নোরা। বিদ্রূপ কণ্ঠে বলে, বাহ সুপ্রভা, বাহ! প্রফেসরের বউ হওয়ার আগেই এত তেজ, এত অহংকার। বউ হওয়ার পরে দেখা যাবে দম্ভে তোমার পা মাটিতেই পড়ছেই না। নোরা একটু থেমে আবারও বলে, নির্লজ্জ মেয়ে একটা। এক পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে। ছি, ছি! শব্দগুলো সুপ্রভার কানে উত্তপ্ত সীসা ঢালল। নোরা পৈশাচিক হাসি হেসে ঠোঁট বেঁকিয়ে বলে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, বিধবা সুপ্রভার বিয়ে। অপমানে শুভ্রার চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ে। সুপ্রভা এক মিনিটও বিলম্ব করে না। নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্লোরে বসে পড়ে। কাঁদতে কাঁদতে বলে, আমি আর নিতে পারছি না। এত অপমান সহ্য করার ক্ষমতা আমার নেই। আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। নোরা চোখে আঙ্গুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিয়েছে। বাবা মা ভাইয়া যতই বলুক, আমি বিয়েটা করতে পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে, না না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতেই হবে। কিন্তু কোথায় যাব আমি? বাবার বাড়িতেও যেতে পারবো না, এখানেও থাকতে পারবো না। কোথায় যাব আমি? সুপ্রভা মাথার চুল খামচে ধরে। চোখের জল ভিজিয়ে দিচ্ছে তার গাল, গলা, বুক। সে চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে থাকা মাথা গুজে বসে থাকে। মিনিট দুয়েক পর কিছু একটা মনে পড়তেই ধড়াক করে লাফিয়ে উঠে ফোনের খোঁজ চালায় সে। ঠিক সে মুহূর্তেই কর্কশ শব্দে ফোনটা বেজে ওঠে তার। ফোনের স্ক্রিনে সিমি নামে জ্বলজ্বল করতে দেখে খুশিতে ঝলমল করে ওঠে সুপ্রভার দুটো চোখ। সুপ্রভা কল রিসিভ করতেই উপাস থেকে সুরেলা কণ্ঠে ভেসে আসে, কেমন আছিস প্রভা? সুপ্রভা নাক টেনে বলে, আমি ভালো নেই সিমি। বিধবা যে চাইলেও ভালো থাকতে পারে না। তুই কি কান্না করছিস প্রভা? তোর গলার স্বর এমন কেন লাগছে? তোর কি হয়েছে প্রভা? তুই ঠিক আছিস তো? তোর কাছে আমাকে কটা দিন থাকতে দিবি সিমি? মাত্র কটা দিন। আমি তো অশিক্ষিত নই, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করে নিব। ততদিন তোর কাছে ঠাঁই দিবি আমাকে? সিমি অবাক গলায় বলে, তুই এভাবে বলছিস কেন প্রভা? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি আমার নিজের জীবনটাও উৎসর্গ করতে পারি। কিন্তু তোর কি হয়েছে? আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো। এখন বলার মতো সময় নেই। আমি আজ রাতেই সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তুই একা আসতে পারবি প্রভা? আমি কি ভাইয়াকে পাঠাবো? সুপ্রভা গভীর শ্বাস নেয়, চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলে নিজেকেই বলে, জীবনের লড়াইটা যখন একাই লড়তে হবে, তাহলে আজ থেকেই শুরু হোক সেই লড়াই। সুপ্রভা থেকে রেসপন্স না পেয়ে সিমি বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো তোর? আমি কি ভাইয়াকে পাঠাবো? কাউকে পাঠাতে হবে না, আমি একাই আসবো। ঠিক আছে, সাবধানে আসিস। আচ্ছা রাখছি এখন। বাই বলে ফোন রাখতেই দরজার অপর প্রান্ত থেকে ঈশিতা চৌধুরী গলা শোনা যায়। শুভা মা, হলো তোর? সুপ্রভা চোখের জল মুছে গলা পরিষ্কার করে বলে, আসছি মা। চট জলদি আয়। আপনি যান, আমি 2 মিনিটে আসছি। সুপ্রভা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে জলের ছিটা দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেয়। মুখে সামান্য একটু পাউডার লাগায় নিজের ক্রন্দনরত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় সুপ্রভা। চেনা মুখ, অথচ আজ যেন অচেনা। চোখের কোণে জমে থাকা লবণাক্ত দুঃখটা ধূসর শাড়ির আঁচলে মুছে নেয় সে। গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাইরে পা রাখে। ড্রয়িং রুমে ঢুকতেই ঈশিতা চৌধুরীর চোখ দুটো তার মুখের দিকে থমকে যায়। মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয়। তিনি উদগ্রীব কণ্ঠে জিজ্ঞেস করেন, কি হয়েছে রে মা? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সুপ্রভা ঠোঁটে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে, কই কিছু হয়নি তো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনই ফাঁকি দিতে পারবি না শুভা।
কান্না করছিস কেন বল, কি হয়েছে? তবে চল, এবার কেক কাটি। সৌরভ কেক কেটে একে একে সবাইকে কেক খাইয়ে দেয়। নোরা সোফায় বসে অবলীলায় ফোন টিপছিল। সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায়। কাঁপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে ধরে। সৌরভের অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার করে ওঠে নোরা। ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালাটাকির হাতের খাবার খাবো? তোমাকে দেখলেই ঘৃণায় গা গুলিয়ে বমি আসে আমার। লজ্জায় মাথা নিচু হয়ে যায় সৌরভের। চোখ দুটো ভিজে উঠেছে বোধহয়। সুপ্রভা নিজের অপমান সহ্য করতে পারলেও তার ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সে নোরার দিকে এগিয়ে যায়, কিছু বলতে উদ্যত হতেই অচানক তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার দেখে সুপ্রভা কল কেটে দেয়। কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে। সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে। সাথে সাথেই অপর প্রান্ত থেকে নেশালো কণ্ঠে ভেসে আসে, এই লাল চমচম, আমি আপনাকে বিয়ে করব না মিস্টার ভণ্ড প্রফেসর। দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। আপনাকে বিয়ে করার থেকে রিক্সাওয়ালা বিয়ে করা ঢের ভালো। সুপ্রভার কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে শিয়াদাত বাঁকা হাসে। উন্মাদ প্রেমিকের ন্যায় বলে, আমি এক্ষুনি রিক্সা কিনতে যাচ্ছি। তোমার জন্য না হয় পার্ট টাইম রিক্সাওয়ালা হয়ে গেলাম। সুপ্রভা চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। কপট রাগ দেখে বলে, দেখুন মিস্টার। সুপ্রভার মুখের কথা কেড়ে নিয়ে শিয়াদাত তার কথার ডাবল মিনিং বের করে। আমি তোমার চোখে অসভ্য বেহায়া নির্লজ্জ হতে পারি লাল চমচম, কিন্তু তুমি ক্যারেক্টারলেস। আমি ক্যারেক্টারলেস নই যে বিয়ের আগে সব দেখবো। সুপ্রভা কি বলবে ঠাহর করতে পারে না। সে প্রসঙ্গ পাল্টে শক্ত গলায় বলে, আপনি আমাকে লাল চমচম বলে ডাকবেন না, খুবই বিশ্রী শোনায়। একজন প্রফেসরের মুখে এমন বিশ্রী কথা শোভা পায় না। সিয়াদাত আবেগ জড়িত গলায় বলে, তুমি দেখতে ঠিক লাল চমচমের মতোই মিষ্টি, তাই তোমাকে ভালোবেসে আদর করে লাল চমচম বলে ডাকি। সুপ্রভা দমে যায় না, বরং তেজি গলায় বলে, আমি আপনার প্রেমিকা বা বউ নই যে আমাকে ভালোবেসে আদর করে ভিন্ন নামে ডাকা লাগবে। সিয়াদাত মুচকি হেসে বলে, ওকে ফাইন, এখন তোমাকে লাল চমচম বলে ডাকবো না। একটা বড় পুরুষের মুখে সত্যি লাল চমচম নামটা তোমার জন্য অস্বস্তিকর, কিন্তু বিয়ের পর তোমার শাসন বারণ কিছুই আমাকে টলাতে পারবে না। আমার বউকে ভালোবেসে আদুরে আদুরে নামে ডাকবো, তখন তোমার কিছুই করার থাকবে না। সুপ্রভা বিবর্ণ ঠোঁটে হাসে, মনে মনে বলে, আপনি অবুঝ নন, সবটা বোঝেন। বরং আমার থেকে অনেক অনেক জ্ঞান আপনার, সবটা ভালো বোঝেন। এরপরও কেন যে এমন অবুঝের মতো করছেন আমি জানি না। আমাকে বিয়ে করার স্বপ্ন আমার স্বপ্নই থেকে যাবে। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, এরপর আমি সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাব। আমার টিকিটাও খুঁজে পাবেন না আপনি। হ্যাঁ রে সুপ্রভা, কে ফোন করেছে, কার সাথে কথা বলছিস? আলিয়া বেগমের কথা গণগোচর হতেই সুপ্রভা তড়িঘড়ি কল কেটে দেয়। আমতা আমতা করে বলে, ওই অফিস থেকে কল করেছিল, তাদের খেয়ে দেয়ে কাজ নেই, অযথা মানুষকে কল দিয়ে বিরক্ত করে। আলিয়া বেগম বোধ করে সুপ্রভার কথা বিশ্বাস করতে পারলেন না। তিনি সুপ্রভার দিকে জহুরি দৃষ্টি নিক্ষেপ করলেন। সুপ্রভা দারুণ অস্বস্তির মধ্যে পড়ে গেল। সে তড়িঘড়ি করে নোরার দিকে এগিয়ে যায়। নোরা এখনো সৌরভকে কথা শোনাচ্ছে, আর সৌরভ পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। ভাইয়ের এমন পরাজয় দেখিয়ে চমকায় সুপ্রভা। সৌরভ এই বাড়িতে এসে নিজেকে যতটা শান্ত ভদ্র দেখায়, সে ততটাও সজ্জন নয়। গ্রামের ছোট বড় জোয়ান বুড়ো সকলে তাকে ভয় পায়। তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কারো নেই। সুপ্রভা লক্ষ্য করেছে গ্রামে দাপিয়ে বেড়ানো তার বাঘ ভাই এই বাড়িতে আসলেই কেমন যেন নির্জীব বেড়াল হয়ে যায়, বিশেষ করে নোরার সামনে। নোরার গলার স্বরটা ক্রমে চড়া হয়ে উঠছে, প্রতিটা শব্দে যেন সৌরভের আত্মসম্মানে এক একটা আঘাত। সুপ্রভার বুকের ভেতরটা হু হু করে ওঠে। সুপ্রভা গলা উঁচিয়ে বলে, দ্বিতীয়বার তোমার গালে তুলতে বাধ্য করো না নোরা। আমি নিজের অপমান মুখ বুজে সহ্য করি বলে আমার ভাইয়ের অপমানও যে মুখ বুজে সহ্য করব, এটা তোমার ভুল ধারণা। নোরাও দমে যাওয়ার পাত্রী নয়, সে দ্বিগুণ উত্তেজনা নিয়ে বলে, তোমার ভাই যেচে এসেছে কেন আমাকে কেক খাওয়াতে? যাকে দেখলেই আমার বমি পায়, আমি তার হাত থেকে কেক খাবো? এটা ভাবলে কি করে তোমরা? তোমার ভাই কি কখনো আয়নায় নিজের চেহারা দেখে না? ভাইয়ের অপমানে সুপ্রভার বুক ভারী হয়ে ওঠে। নোরার অসহিষ্ণু আচরণ তার চোখে জল এনে দেয়। সে নিস্পৃহ গলায় বলে, আমার ভাইয়ের গায়ের রং কালো, কিন্তু মনের রং নয়। তুমি খুব ভালো করে জানো, গায়ের রং পরিষ্কার করার জন্য দোকানে অনেক প্রসাধনী পাওয়াই যায়, কিন্তু আফসোস, মনের রং পরিষ্কার করার জন্য কোনো প্রসাধনী পাওয়া যায় না। যদি পাওয়া যেত
বিশ্বাস করো, আমার শরীরের রক্ত বিক্রি করে হলেও আমি তোমাকে মন পরিষ্কার করার প্রসাধনী কিনে দিতাম। এমন কালো মন নিয়ে নিশ্চিন্তে ঘুমাও কি করে তুমি? তোমার মতো অজানাও সৌরভ এক হাতে সুপ্রভাকে জড়িয়ে ধরে। সুপ্রভা সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না। সৌরভ সুপ্রভাকে শান্ত করার চেষ্টা চালায়। শান্ত হব নু। আমার চোখের সামনে দাঁড়িয়ে তোমাকে যা নয় তাই বলে অপমান করছে। আর তুমি বলছো আমাকে শান্ত হতে। ও তোমাকে কেন কালোটা বলবে? তুমি কি পাতিলের তলার মতো কালো? কালো নয় তো, তাহলে ও কেন তোমাকে অপমান করবে? নোরা ছোট মানুষ মনি, কি বলতে কি বলে ও নিজেই বোঝে না। সুপ্রভা অবাক গলে বলে, নোরা ছোট মানুষ? সৌরভ কিছু না বলে মুচকি হেসে সুপ্রভার গালে কেকের টুকরো পুড়ে দেয়। হৃষ্ট চিত্তে বলে, কেক খা, দারুণ মজা হয়েছে। সুপ্রভা ফিস ফিস করে বলে, তোমার অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না আমার। ব্যাপার কি বলো তো? কোনো ব্যাপার না বনু, তুই অযথাই আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখছিস। সুপ্রভা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, তুমি অপাত্রে নিজের সুন্দর মনটা বিকিয়েছ ভাইয়া। নোরা একটা বিষ মরিচ, তার ঝাল এমন যা স্পর্শ করলে শুধু মুখেই নয়, তোমার সর্বাঙ্গ অঙ্গার হয়ে যাবে। খাওয়া দাওয়া শেষ করে সৌরভ তার মাকে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়া তাড়া দেয়, কিন্তু ঈশিতা চৌধুরী তাদেরকে যেতে দেন না। রৌনক চৌধুরীও রাতটা তাদের বাড়িতে থাকার অনুরোধ জানান। সুপ্রভাও খুব করে চাইছিল তার মা ভাই বাড়িতে থাকুক। আলিয়া বেগম সবার অনুরোধ ফেলতে পারেন না, রাতটাই বাড়িতে কাটানোর সিদ্ধান্ত নেন। মা ভাইয়ের সাথে আরো কিছু মুহূর্ত কাটাতে পারবে ভেবে খুশিতে সুপ্রভা চোখ ঝলমল করে ওঠে। সুপ্রভা বুকে পাথর চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে গল্প করে, এটা ওটা বানিয়ে খাওয়ায়। হাসিটা একটা আনন্দের মধ্যে দিয়ে কখন যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার ঘন্টা বেজে ওঠে সুপ্রভা ঠাহর করতে পারে না। এই বাড়ি ছেড়ে থাকার, বাড়ির মানুষগুলোকে ছেড়ে থাকার কষ্টে বুকটা ভারী হয়ে আসে তার। সুপ্রভা অস্থির হয়ে রুমের মধ্যে পায়চারি করে অপেক্ষায় থাকে সবার গভীর ঘুমের। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হতেই সুপ্রভা টেবিলের উপর একটা চিরকুট রেখে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাড়ির বাইরে পা রাখতেই আপনজনের মুখগুলো তার চোখের সামনে দৃশ্যমান হয়। আর আশ্চর্যজনকভাবে শেখ সিয়াদাত শাহরিয়ার বাদন খানও তার চোখের সামনে ভাসছে। তাদের প্রথম দর্শনের মুহূর্ত কিছুতেই ভুলতে পারছে না। সুপ্রভা সিয়াদাতের দিকে চা এগিয়ে দিয়েছে। সিয়াদাত চায়ের কাপ নিয়ে অপলক দৃষ্টিতে সুপ্রভার দিকে তাকিয়ে রয়েছে। চোখ বন্ধ করলেই মনিটরে পর্দার মতো চোখের সামনে সবটা ভেসে উঠছে সুপ্রভার। সুপ্রভা বিরক্ত হয়, তিক্ত গলায় বলে, নোমান মারা যাওয়ার পর সবে নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, নতুন করে সবটা শুরু করতে চেয়েছিলাম। এরই মধ্যে ঝড় হয়ে আপনি আমার জীবনে প্রবেশ করলেন। আপনার সাথে আমার দেখা না হওয়াটাই বোধহয় ভালো ছিল। আপনি আমাকে শেষ পর্যন্ত ঘর ছাড়া হতে বাধ্য করলেন মিস্টার ভন্ড প্রফেসর। আমি আপনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। কি মনে হয়, সুপ্রভা কি সত্যিই চলে যাবে, নাকি কেউ তাকে আটকাবে? শুনতে থাকুন শেষ পর্যন্ত। আমি আপনাকে বিয়ে করতে চাই না নোরা। আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন, এভাবে জোর করে বিয়ে করা যায় না। প্লিজ আমাকে ছেড়ে দিন। একটু দয়া করুন আমার ওপর। আমি আপনার মতো বিষ মরিচ বিয়ে করে আমার সর্বাঙ্গ অঙ্গার করতে চাই না। প্লিজ নোরা, প্লিজ আমাকে মুক্তি দিন। সৌরভের আকুতি মিনতি নোরার মন গলাতে পারে না, বরং তার আকুতি মিনতি নোরাকে আনন্দ দেয়, পৈশাচিক আনন্দ। নোরা ঠোঁটের কোণে কটাক্ষের হাসি লক্ষ্য করা গেল। সে সৌরভের মুখে স্লাইড করে নেশালো কণ্ঠে বলল, মুক্তি চাও বেব। সৌরভ ওপর নিচ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। নোরা বক্র হেসে বলল, তোমার কষ্ট আমার সহ্য হচ্ছে না বেব, প্লিজ কবুল বলে দাও। আমি তোমার হাতের বাঁধন খুলে দিই। সৌরভের গলা দিয়ে আওয়াজ বের হতে চাইছে না, তবুও সৌরভ ফিসফিস করে বলে, আমি আপনাকে বিয়ে করব না, কখনোই না। নোরার চোখে মুখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সেই সৌরভের গলায় এর রামদা ঠেকিয়ে ক্রুদ্ধ গলায় বলে, অনেকক্ষণ যাবৎ তোকে মনি শোনা বলে বুঝিয়েছি, কিন্তু আর না। তুই আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছিস। এবার বল, কবুল বলবি নাকি এক কোপে তোর ধর থেকে মাথা আলাদা করে দিব? সৌরভ কাঁপতে থাকা গলায় বলে, বলবো বলবো কবুল, 100 বার বলবো, 1000 বার বলবো। নোরার এমন অগ্নিরূপ দেখে কাজী ধর করে কাঁপতে থাকে। তিনি কাতর গলায় বলেন, বাবাজি, কবুল বললেও আমি কবুল বলবো না। আমাকে ক্ষমা দিন, আমি চললাম। নোরা পেছন থেকে কাজের পাঞ্জাবির কলার টেনে ধরে। বিরক্ত গলায় বলে, বিয়ে না পড়ে আপনি কই যাচ্ছেন? কাজী আবারও সেই একই কথা বলে, আমি কবুল বলবো না, আমাকে ক্ষমা দিন।
চুপচাপ বিয়ে তুই করবি না যে তোর কবুল বলতে হবে? চুপচাপ বিয়ে পড়া তুই, না হলে এই রামদা তোর গলায় উঠবে। কাজী শুকনো ঢোক গিলে ভয়ে ভয়ে বিয়ের কার্যক্রম শুরু করে। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী পালাতে যায়, কিন্তু পালাতে পারে না। নোরা তার গলা চেপে ধরে। কাজী কাঁপা গলায় বলে, মা জননী, আপনাদের বিয়ে তো হয়ে গেছে, এবার আমাকে বাঁচতে দিন। নোরা অবলীলায় বলে, বিয়ে পড়িয়েছেন, এবার আমাদের বাসরের ব্যবস্থা করুন। কোথায় করবেন সেটা একান্তই আপনার ব্যাপার। কাজী সাহেব নিজের বাড়িতে সৌরভ আর নোরার বাসর ব্যবস্থা করে। অল্প সময়ের মধ্যেই সাধারণ একটা কক্ষ হয়ে ওঠে দুজন মানুষের স্বপ্নের বাসর। সৌরভ অন্য রুমে বসেছিল। নোরা সৌরভের হাত ধরে টানতে টানতে বাসর ঘরে নিয়ে আসে। সৌরভ কিছু বুঝে ওঠার আগেই তাকে বিছানায় ফেলে দিয়ে বুকের উপর চেপে বসে। সৌরভের ঠোঁটের উপর দৃষ্টি নিক্ষেপ করে দুষ্টু হাসে। ঠোঁট কামড়ে বলে, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সৌরভের। সে জড়ানো গলায় বলে, ছি ছি ছি, কি বলছেন এসব? নোরা সৌরভের দিকে ঝুঁকে যায়, গাল চেপে ধরে বলে, গোলামের পুত, আমি কিসমি বলেছি, আমি বলিনি। সৌরভ কিছু বলতে উদ্যত হয়, কিন্তু নোরা তাকে বলার সুযোগই দেয় না। সৌরভের পুরুষালী ঠোঁটজোড়া নিয়ে নেয়। হঠাৎ প্রচন্ড গরম আর অস্বস্তিতে ঘুম ভেঙে যায় নোরার। সে তড়াক করে লাফিয়ে উঠে বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে দেয়। নোরার কপাল ভিজে গেছে ঘামে, পরনের জামাটাও ঘেমে ভিজে একাকার হয়ে গেছে। কাপড়টা শরীরের সঙ্গে লেপ্টে আছে অস্বস্তিকর ভাবে। নোরা একবার গভীর শ্বাস নিয়ে চেষ্টা করে শান্ত হতে, কিন্তু গরম আর ঘামের ঝাঁঝরা অনুভূতি তাকে আর নিঃশ্বাস নিতে দেয় না। সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে। অচানক স্বপ্নের কথা মনে পড়তেই সে ধড়ফড় করে উঠে বসে। কি ভয়ানক স্বপ্ন দেখেছে সে! সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সৌরভের সাথে ঠোঁট মেলানোর দৃশ্য কিছুতেই ভুলতে পারছে না। যে মানুষটা তাকে ছায়াও সে ঘৃণা করে, সেই মানুষটা ছি ছি ছি। নোরা কয়েক মুহূর্ত ওয়াশরুমে দাঁড়িয়ে থাকে। নিজের উপর অবাঞ্ছিত স্বপ্নের প্রভাব এতটাই জোরালো যে তার গা গুলিয়ে বমি আসে। সে হাতের আঙুল ভিজিয়ে ঘষতে ঘষতে পানি দিয়ে পরিষ্কার করে নেয়। মিনিট দশেক পর সে নিজের রুমে ফিরে আসে, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। বুকের ভেতর কেবল এক পশলা শান্তির খোঁজ চলছে। নোরা এগিয়ে যায় স্বস্তির এক চুমুকের আশায়, কিন্তু বেদিবাম। বোতল খালি, এক ফোঁটা পানি নেই। নোরা রুম থেকে বেরিয়ে কি মনে করে সুপ্রভার রুমের দিকে উকি দেয়। দরজাটা সামান্য ভিড়িয়ে রাখা ছিল। নোরা হাত দিয়ে দরজাটা খুলে যায়। সে মন্থর পায়ে সুপ্রভার রুমে প্রবেশ করে। এদিক ওদিক নজর ঘোরায়, কিন্তু কোথাও সুপ্রভার দেখা মেলে না। নোরা মনে মনে খুশি হয়। তার খুশি আরো দ্বিগুণ বেড়ে যায় যখন সে সুপ্রভার লেখা চিরকুটখানা পায়। চিরকুটখানা পড়েই নোরার চোখ মুখ খুশিতে ঝলমল করে ওঠে। নোরা ডেবিল হেসে বলে, যাও সুপ্রভা যাও, আমি তো এটাই চেয়েছিলাম। আমার পথের কাটা খাল্লাস। এবার এবার আর শেখ সিয়াদাত শাহরিয়ার আমার হবে, শুধুই আমার। সুপ্রভা দুরু দুরু বুকে বাসে বসে রয়েছে। বাস ছাড়তে এখনো মিনিট দশেক বাকি। এই 10 মিনিট তার কাছে 10 বছরের মতো দীর্ঘ মনে হচ্ছে। সে যত তাড়াতাড়ি সম্ভব এই শহর ছাড়তে চাইছে। সে চোখ নামিয়ে রাখে, হাতের আঙ্গুলগুলো আঁচলের ভাঁজে জড়িয়ে শক্ত করে চেপে ধরে। হঠাৎ পাশের সিটে কেউ এসে বসে পড়ে। হালকা একটা ঝাঁকুনিতে সুপ্রভা চমকে ওঠে। চোখ তুলে তাকাতেই দেখে মাঝবয়সী এক পুরুষ, মুখে অচেনা দৃঢ়তা, চোখে কেমন যেন কৌতূহল মেশানো হিসাবি দৃষ্টি। লোকটা বসেই নির্বিকার গলায় বলে, একা যাচ্ছেন? সুপ্রভা কিছু বলে না। আঁচলে কোণটা আরো শক্ত করে মুঠোয় চেপে ধরে। তার বুকের ধুকপুকান যেন দ্বিগুণ হয়ে যায়। পুরুষটা একটু ঝুঁকে চারপাশ দেখে নিয়ে আবার বলে, একা যাচ্ছেন বুঝি, নাকি হাসবেন্ড আছে সাথে? সুপ্রভা ঠোঁট কামড়ে ধরে। এক মুহূর্তের জন্য মনে হয় জোরে বলে উঠবে, আপনার কি দরকার? কিন্তু সে নিজেকে সামলে নেয়, সংযত গলায় বলে, জি একা। সুপ্রভা কথাটা বলতেই লোকটার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। লোকটা প্রসন্ন গলায় বলে, আপনি আনম্যারিড বোধ হয়। সুপ্রভা নিচু স্বরে বলে, জি না। লোকটা অবাক গলায় বলে, বলছেন আনম্যারিড, আবার হাজবেন্ডও সাথে নেই, ঝগড়া হয়েছে নাকি? সুপ্রভা বিরক্তি নিয়ে বলে, হাজবেন্ড মারা গিয়েছে, আমি বিধবা। উত্তর পেয়ে গেছেন, হয়েছে শান্তি। বিধবা শব্দটা শুনে খুশিতে ঝলমল করে ওঠে লোকটার মুখশ্রী। লোকটা উৎসাহের সহিত বলে, আমি মোতালেব, আমারও বউ নেই, আমাকে বিয়ে করবেন? সুপ্রভা কটমটে দৃষ্টিতে মোতালেবের পানে চায়। মোতালেব দড়ির চোখ নামিয়ে নেয়। কিছুক্ষণ পর সুপ্রভার দিকে তাকিয়ে ফাটা বাঁশের গলায় গান গাইতে শুরু করে, তোমারও জামাই নাই, আমারও বউ নাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই, চলো দুইজন সংসার কইরা খাই। মোতালেবের অভিসন্ধি মোটেও ঠিক লাগছে না সুপ্রভার।
সুপ্রভা বিরক্ত হয়ে ৭-৫ না ভেবেই বাস থেকে নেমে যায়। কিন্তু কোথায় যাবে, কি করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় চলে আসে। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ফলো করছে। সুপ্রভা পায়ের গতি কমিয়ে পেছনে বার কয়েক তাকায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আবারও পায়ের গতি বাড়িয়ে দেয়। কয়েক কদম পা বাড়াতেই ল্যাম্পপোস্টে আলোয় কতগুলো মানুষের ছায়া এসে সুপ্রভার সামনে পড়ে। ভয়ে গলা শুকিয়ে আসে তার। সুপ্রভা নিজেকে শক্ত করে পেছনে তাকিয়ে দেখে ৫ থেকে ৬টা ছেলে মদের বোতল নিয়ে তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, যেন তাকে চোখ দিয়ে গিলে ফেলবে। সুপ্রভা এক নজর তাদের দিকে তাকিয়ে আবারও হাঁটা শুরু করে। সুপ্রভার পিছু পিছু ছেলেগুলো হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সুপ্রভা দৌড়াতে শুরু করে, কিন্তু বেশি দূর যেতে পারে না। সারিতে পা পেঁচিয়ে নিচে পড়ে যায়। সুপ্রভা রাস্তায় পড়ে গিয়ে পার্স থেকে নিজের ফোন বের করে কাউকে কল দিতে যায়, কিন্তু তার আগেই ছেলেগুলো সুপ্রভার হাত থেকে ফোন কেড়ে নেয়। অশ্লীল ভঙ্গিতে বলে, কাকে ফোন দিতে যাচ্ছ মামুনি? শহরে নতুন নাকি মামুনি? আগে কখনো এত সুন্দর পাখি দেখিনি। এতদিন তুমি কোথায় ছিলে পাখি? ও পাখি, পাখি রে, দেখুন, দেখাও না মামুনি। আমরা তো দেখতেই চাই, এখন শুধুমাত্র তোমার দেখানোর অপেক্ষায় আছি। অবশ্য তুমি দেখাতে না চাইলেও আমরা ঠিকই দেখবো। তাই ভালো হয় পাখি নিজে থেকে যদি খাঁচায় ধরা দাও। ধরা দাও না পাখি। দেখবে পাখিকে অনেক আদর যত্ন করবো আমরা, একটুও কষ্ট দেব না। সুপ্রভা ঘামতে শুরু করে। এদিক ওদিক তাকিয়ে দেখে একদম জনমানব শূন্য হয়ে আছে। সুপ্রভা তাদের কাছে হাত জোড় করে বলে, প্লিজ আমাকে যেতে দিন। আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি। প্লিজ, আমি আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি। লোকগুলো শুক্রবার এই অবস্থা দেখে পৈশাচিক আনন্দে মেতে ওঠে। তারা গোল হয়ে শুক্রবার চারিপাশ দিয়ে হাসতে হাসতে শুক্রবার গায়ে মদ ঢেলে দেয়। শুক্রবার কিছু বুঝে ওঠার আগেই তারা একে একে নিজেদের শার্টের বোতাম খুলতে শুরু করে। পুরো শহরটা কার বলে মনে হয় আপনাদের? লোকটা কি আদৌ শুক্রবারকে বাঁচাবে নাকি খুবলে খাবে? দেখতে থাকুন পরবর্তী পর্বগুলো। প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার মুখটাই বারবার ভেসে উঠছে সুপ্রভার চোখের সামনে। তার কাঁপতে থাকা মন বলছে সিয়াদাত আসবে, তাকে এই মানুষরূপী জানোয়ারগুলোর হাত থেকে উদ্ধার করতে অবশ্যই আসবে। সুপ্রভার চোখ দুটো অস্থির হয়ে সিয়াদাতের খোঁজ চালায়, কিন্তু না, সিয়াদাত কোথাও নেই। সুপ্রভার নিজেকে বড্ড অসহায় লাগে। ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। পাঞ্চোরা চোখে লোলুপ দৃষ্টি তার দিকেই আবদ্ধ হয়ে রয়েছে। জিহ্বায় উপচে পড়া কামুকতা, কৃষ্ণবর্ণ গায়ের রং, হলদেটে দাঁতের বিশ্রী হাসির শব্দ বজ্রধ্বনির ন্যায় কর্ণে বাজতে থাকে সুপ্রভার। সুপ্রভা তার পরিধেয় বাণীর বেনারসি শাড়িটা শক্ত করে আঁকড়ে ধরে। নিজের ঘোর বিপদ আঁচ করতে পেরে আঁখিদয় বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। একটু সাহায্যের আশায় সুপ্রভা ফের চতুর্দিকে দৃষ্টি ঘোরায়, কিন্তু চারিদিক নিস্তব্ধ। নেই কোনো জনমানব, শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে আবার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ভেসে আসছে। সুপ্রভার ললাট জুড়ে বিস্তর ঘাম। পরনে ব্লাউজটা ভিজে জবজবে হয়ে গিয়েছে। চোখের সামনে যেন সবটা ব্লার হয়ে উঠেছে, ভেসে উঠছে বাবা মা ভাইয়ের হাস্যোজ্জ্বল মুখখানি। হয়তো আর কখনোই সরেজমিনে তাদেরকে দেখার সৌভাগ্য হবে না। হয়তো আগামীকাল সকালে কোনো এক নর্দমার স্তূপে পড়ে থাকবে তার নিথর দেহখানি। বেওয়ারিশ লাশ হবে তার নাম, যেটা জানতেও পারবে না সুপ্রভার স্বজনেরা। নিজেকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পায় না সুপ্রভা। লোকগুলো নিজেদের পরনের শার্ট খুলে রাস্তায় ছুঁড়ে ফেলে, দিয়ে সুপ্রভার শাড়ির আঁচলের দিকে হাত বাড়িয়ে দেয়। ঠিক তখনই একটা পুরুষ অবয়ব এসে সকলের সামনে দাঁড়ায়। গুরু গম্ভীর গলায় বলে, এখানে কি হচ্ছে? লোকটাকে দেখে বাঁচার ক্ষীণ আশার প্রদীপ জ্বলে ওঠে সুপ্রভার মনে। সুপ্রভা দৌড়ে আগন্তুক লোকটার পেছনে গিয়ে দাঁড়ায়। মাস্তান ছেলেগুলো আগন্তুক লোকটার উপর চড়াও হয়। বেটে গায়ের একটা ছেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে, দেখ ভাই, তোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। এটাকে আমাদের হাতে দিয়ে ছেড়ে দে, চুপচাপ কেটে পড়, নয়তো হিরোগুড়ি তোর মার ভরে দেব। তুই সম্পূর্ণ কথাটা শেষ করার আগেই বেটে লোকটা ছিটকে রাস্তায় পড়ে যায়। তার নাক ফেটে ফিনকে দিয়ে রক্ত বের হচ্ছে। আগন্তুক লোকটা নিজের সর্বশক্তি দিয়ে বেটে লোকটার নাক বরাবর ঘুষি দিয়েছে। দলের লোককে আহত দেখে অন্যদের চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। তারা সবাই আগন্তুক লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লোকটার গায়ে যেন
অসুরের শক্তি। সে একাই ৪টে লোককে মেরে আহত করে দিয়েছে। এক পর্যায়ে বেঁটে লোকটাকে রাস্তা থেকে উঠে এসে সুপ্রভার পেট বরাবর ছুরি চালিয়ে দিতে যায়, কিন্তু ছুরি সুপ্রভার শরীর স্পর্শ করার আগেই আগন্তুক লোকটা ছুরিটা আটকে দেয়। ধারালো ফলায় চেটে যায় তার তালু, রক্ত গড়িয়ে পড়ে পিচ ঢালা রাস্তায়। তবুও লোকটা ছুরি ছাড়ে না। সুপ্রভা পাশেই একটা ইটের টুকরো দেখতে পায়। সে ১ মিনিটও বিলম্ব না করে ইটের টুকরোটা তুলে নেয়। মনে সাহস জুগিয়ে বেঁটে লোকটার মাথায় বাড়ি মেরে দেয়। লোকটা ফের রাস্তায় লুটিয়ে পড়ে। সুপ্রভা দৌড়ে এসে আগন্তুক লোকটার হাত ধরে। কপালে চোখ তুলে ভেজা গলায় বলে, হায় আল্লাহ, কত রক্ত বের হচ্ছে! আপনি কি পাগল? চিনেন না জানেন না অপরিচিত একটা মেয়ের জন্য নিজের রক্ত ঝরালেন? লোকটা কোনো কথা বলে না। সহসা সুপ্রভার লোকটার উপর দৃষ্টি যায়। লোকটার হাত দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। নিজেকে কালো কাপড়ে মুড়িয়ে রাখা, মুখে মাস্ক পরা, চোখে সানগ্লাস। মোদ্দা কথা, লোকটাকে চেনার কোনো জো নেই। সুপ্রভা কি করবে বুঝে উঠতে পারে না। দিশেহারা হয়ে নিজের শাড়ির আঁচল ছিঁড়ে লোকটার রক্তাক্ত হাত বেঁধে দেয়। এতটা রক্ত ঝরেছে তবুও লোকটার মধ্যে কোনো হেলদোল নেই। সে এদিক ওদিক চোরা দৃষ্টিতে তাকিয়ে দৃঢ় গলায় বলে, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, কুইক! সুপ্রভার বুকটা কেঁপে ওঠে। অজানা শঙ্কায় দেহ মন শিউরে ওঠে। সুপ্রভা শুকনো ঢোক গিলে লোকটাকে কিছু বলতে উদ্যত হয়। ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। ফোনটা রাস্তায় পড়েছিল। সুপ্রভা দ্রুত ফোনটা তুলে কল রিসিভ করে। তৎক্ষণাৎ ফোনের অপর প্রান্ত থেকে বিচলিত গলা শোনা যায়, তুই ঠিক আছিস প্রভা? তোকে কতবার কল করেছি, তুই কল রিসিভ করিসনি কেন? সুপ্রভা আগন্তুক লোকটা থেকে একটু দূরে সরে যায়। নিজেকে ধাতস্থ করে বলে, আমি ঠিক আছি সিমি। ফোনটা সাইলেন্ট ছিল তাই খেয়াল করিনি। প্রভা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নির্বেক চিত্তে বলে, আমার মনে শঙ্কা বিরাজ করছিল রে। তুই একা একটা মেয়ে এত দূরে আসবি, তাই আমি ভাইয়াকে পাঠিয়েছি। তোর ফোন নাম্বারও দিয়েছি। ভাইয়া তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই নিশ্চিন্তে নির্বিঘ্নে ভাইয়ের সাথে চলে আয়। সুপ্রভা হতভম্ব গলায় বলে, তোর ভাইয়া তো সিলেটে থাকে, উনি এত তাড়াতাড়ি এখানে কিভাবে সম্ভব? তোর সামনে যে দাঁড়িয়ে রয়েছে সে আমার দাভাই, আমার বড় চাচ্চুর ছেলে। সুপ্রভা বুকের উপর থেকে বড়সড় একটা পাথর সরে যায়। সে আগন্তুক লোকটার দিকে একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে নেয়। নিচু গলায় বলে, লোকটাকে কেমন জানি ছেলে ধরা মনে হচ্ছে আমার। এই গরমের মধ্যেও নিজেকে ঢেকে রেখেছে। তার কি গরম লাগে না? সেটা আমাকে জিজ্ঞেস করছিস কেন? দাভাইকে জিজ্ঞেস কর। সুপ্রভার বলার অনেক কিছু ছিল, কিন্তু বলা হয় না। সিমে দাভাইকে, দাভাই তাকে তাড়া দেয়। সে মিস সুপ্রভা, চটজলদি গাড়িতে উঠুন, এই জায়গাটা সেফ নয়। সুপ্রভা রাস্তায় পড়ে থাকা ব্যাগটা কাঁধে তুলে নেয়। চৌধুরী বাড়ি বের হবার সময় এই ব্যাগটা নিজের জমানো সামান্য কিছু টাকা আর ফোনটা নিয়ে এক কাপড়ে বেরিয়ে এসেছে। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে চোখে নতুন স্বপ্ন, নতুন আশা নিয়ে সুপ্রভা গাড়িতে উঠে বসে। সিমির দাভাই তখনও নির্বিকার। সুপ্রভা একটু নড়ে চড়ে বসে। মৌনতা ভেঙে নিচ থেকে জিজ্ঞেস করে, নিজেকে আপাদমস্তক ঢেকে রেখেছেন কেন? লোকটা কোনো প্রকার ভনিতা ছাড়াই বলে, ছেলেদের পর্দা করা ফরজ তাই। গল্পটা কেমন লাগছে? ভালো কি লাগছে? প্রফেসর শেখ সিয়াদাত শাহরিয়ার তোকে বিয়ে করতে চেয়েছে। এটা তোর সাত কপালের ভাগ্য। কোথায় তুই আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি মনে তাকে বিয়ে করবি, তার সাথে চুটিয়ে প্রেম করবি, সংসার করবি, বছরে বছরে বাচ্চা পয়দা করবি, তা না করে তুই বোকার মতো সবকিছু ছেড়ে চলে এসেছিস। হাউ সুইট! কথাগুলো তীরের মতো এসে বিঁধে যায় সুপ্রভার বুকে। তার বুকের ভেতরটা ধুকপুক করে ওঠে। চোখের মণি ঝাপসা হয়ে ওঠে নোনা জলে। মিনিট বিশেষ হয়েছে সে সিমির বাড়িতে এসেছে। সিমি দাভাই তাকে নিরাপদে সিমির বাড়িতে পৌঁছে দিয়েছে। মানুষটা বড্ড অদ্ভুত। মেপে মেপে কথা বলে। সুপ্রভা পই পই করে হিসাব রেখেছে লোকটা ৬ ঘন্টা জার্নিতে মাত্র ৩০টা শব্দ বের করেছে তার মুখ থেকে। তবে লোকটা সুপ্রভার অনেক কেয়ার করেছে। পথের প্রতিটি বিরতিতে জিজ্ঞেস করেছে সে ক্লান্ত কিনা, জল খাবে কিনা, ক্ষুধা লাগছে কিনা। সুপ্রভা যদিও না বলেছে, কিন্তু লোকটা শোনেনি। তার জন্য এত এত খাবার নিয়ে এসেছে। কিন্তু বিনিময়ে সুপ্রভা তাকে একটা ধন্যবাদও দিতে পারেনি। সুপ্রভাকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে চোখের পলকেই হাওয়া হয়ে গেছে। সিমি আগে থেকে বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সুপ্রভা সিমিকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। সিমি তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তাকে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে পাঠায়। সুপ্রভা ফ্রেশ হয়ে আসতেই সিমি পুরো ঘটনা জানতে চায়। সুপ্রভা সবটা খুলে বলতেই সিমি সুপ্রভার উপর চড়াও হয়। সুপ্রভা টু শব্দটি করে না, তার ২ হাত কাঁপছে।
আঁচলটা মুঠো করে চেপে ধরে আছে, ঠোঁট থরথর করে কাঁপছে, কিন্তু শব্দ বের হচ্ছে না। সিমি এগিয়ে এসে সুপ্রভাকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, সরি প্রভা, সো সরি, আমি তোকে হার্ট করতে চাইনি। কিন্তু এভাবে সবকিছু ছেড়ে পালিয়ে আসা উচিত হয়নি তোর। পালায় কারা বলতো? যারা অপরাধী তারা। তুই তো কোনো অপরাধ করিসনি। বিধবার দ্বিতীয় বিয়ে করা কোনো অপরাধ না। সুপ্রভা অশ্রুসিক্ত গলায় বলে, বিয়ে করা অপরাধ না, কিন্তু শিয়াদা শাহরিয়ারকে বিয়ে করা অপরাধ। নোরা তাকে পছন্দ করে, ইভেন তারা নোরাকেই দেখতে এসেছিল, কিন্তু নোরাকে পছন্দ করেনি, করেছে আমাকে। এটা নোরার জন্য কতটা অপমানের তুই বুঝতে পারছিস তো? সুপ্রভা একটু থেমে আবারও বলে, আমি কি করে নোরার বুকের ভেতর আগুন জ্বালিয়ে নিজের ঘরে সুখের প্রদীপ জ্বালাবো বলতো? আমি নোরাকে কষ্ট দিয়ে প্রফেসরকে বিয়ে করে সুখী হতে পারতাম না সিমি। তাছাড়া আমি প্রফেসরের যোগ্য না, আমি তো বিধবা। আমার জীবনের পৃষ্ঠাগুলোতে অনেক অন্ধকার লেখা আছে। প্রফেসর শেখ সিয়াদা শাহরিয়ার একজন সম্মানিত মানুষ, শিক্ষিত, প্রতিষ্ঠিত। তার পাশে এমন কাউকে মানায় যার অতীত নির্ভর, যার জীবন কলঙ্কহীন। আমি চাই না কেউ বলুক তিনি দয়া করে আমাকে বিয়ে করেছেন। আমি চাই না তার সম্মানের সাথে আমার অতীতের ছায়া লেগে থাকুক। সিয়াদা শাহরিতে তোকে পছন্দ করেছে, ভালোবেসে বিয়ে করতে চাইছে, তোকে নতুন একটা জীবন দিতে চাইছে। তার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তোর এত দ্বিধা কেন প্রভা? সুপ্রভা সন্দিহান দৃষ্টিতে সিমির দিকে তাকায়, ভাবুক হয়ে বলে, প্রফেসরকে নিয়ে তোর এত আগ্রহ কেন? তুই কি করে প্রফেসরকে চিনিস? সিমি আমতা আমতা করে বলে, আমি চিনব কিভাবে? তোর মুখে যা শুনলাম তাতেই বোঝা যায় লোকটা তোকে সত্যিই ভালোবাসে। তাই বললাম, আমার তো মনে হয় তোর তাকে বিয়ে করা উচিত। সে তোকে ভালো রাখবে। সুপ্রভা মন খারাপ করে বলে, তুই হয়তো চাইছিস না আমি এই বাড়িতে থাকি। তুই আমাকে কটা দিন সময় দে, আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিব। সিমি অভিমানী গলায় বলে, আমি তোকে আপন মনে করলেও তুই বরাবরই আমাকে পর মনে করে এসেছিস। সুপ্রভা ধরা গলায় বলে, তুই এভাবে বলতে পারলি সিমি? তোকে পর মনে করলে আমি তোর কাছে ছুটে আসতে পারতাম। দুনিয়াতে কত মানুষ ছিল, তবুও আমি তোর কাছে এসেছি না? তুই আমার কাছে এসেছিস, আমি খুব খুশি হয়েছি। কিন্তু বারবার কটা দিন সময় চেয়ে আমার মনে আঘাত দিচ্ছিস কেন তুই? তুই জানিস না বাবা মা তোকে কতটা ভালোবাসে? তারা তোকে নিজের মেয়ে মনে করে। আমাদের বাড়িতে যদি মাথা উঁচু করে থাকতে পারিস তাহলে থাক, না হলে দরজা খোলা আছে, তুই চলে যা। তোর পর আচরণ কষ্ট দেয় আমাকে। সিমির গলার স্বর এবার খাদে নেমে আসে। আমি না হয় তোকে নিজের মনে করে দুটো কড়া কথা শুনিয়েছি, তাই বলে তুই আমার কাছে সময় ভিক্ষা করবি? আমি কি তোকে সময় বেঁধে দিয়েছি? একবারও বলেছি যে তুই 1 সপ্তাহের বেশি থাকতে পারবি না? আরে এটা যেমন আমার বাড়ি তেমনই তোরও বাড়ি। বাবা মা তো বলেই দিয়েছেন তোকে যেন আমি কোথাও যেতে না দিই। সুপ্রভা সিমির হাত দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়, মৃদু গলায় বলে, ছোট থেকে আমার ইচ্ছা ছিল রে নিজে কিছু করার, কিন্তু করতে পারিনি। এইচএসসি পরীক্ষার পর বাবা মারা যায়, অনার্সটা করা হয়ে ওঠে না। অবশ্য বিয়ের পর শ্বশুর শাশুড়ি বলেছিলেন আমাকে পড়াশোনা কন্টিনিউ করতে, আমি করিনি। এখন মনে হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করাই বেটার ছিল। আমার যোগ্যতা অনুযায়ী ভালো কোনো জব মিলবে না বোধহয়। দেশে লাখ লাখ শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে, সেখানে আমি অশিক্ষিত প্রায়। ভালো জবের আশা করাটা বেকুবি ছাড়া কিছুই নয়। খারাপ হলে একটা জবের জোগাড় করতেই হবে, যাতে করে নিজের থাকা খাওয়াটা চালিয়ে নেওয়া যায়। সিমি সুপ্রভার কাঁধে মাথা ঠেকিয়ে বলে, আমি জানতাম তোকে হাজার বললেও তুই শুনবি না। আমি তাই অলরেডি তোর চাকরির ব্যবস্থা করে রেখেছি। কোনো ছোটখাটো কোম্পানিতে নয়, অনেক বড় কোম্পানিতে। তোকে এই অচেনা শহরে হন্যে হয়ে চাকরি খুঁজতে হবে না। তুই চাইলে আগামীকাল থেকেই চাকরিতে জয়েন করতে পারিস। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায় সুপ্রভার। সুপ্রভা অবাক গলায় বলে, আমি তো কিছুই করিনি, কোনো কাগজপত্র জমা দিইনি, ইন্টারভিউ দিইনি, এর মধ্যে চাকরি হয়ে গেল। সিমি মৃদু হেসে বলে, কোম্পানির মালিক আমার আপনার লোক, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, ব্যাস হয়ে গেল। আনন্দে সুপ্রভার চোখ মুখ ঝলমল করে ওঠে। সুপ্রভা দৌড়ে এসে সিমিকে জড়িয়ে ধরে আনন্দিত গলায় বলে, থ্যাংক ইউ সো মাচ। সিমি মেয়েকে রোজ দেখিয়ে বলে, থাক হয়েছে, এত ধন্যবাদ দিতে হবে না, চল কিছু খেয়ে নিবি, মুখটা শুকিয়ে এতটুকুন হয়ে গেছে। হ্যাঁ চল। সিমির বাবা মা আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছেন, সিমির ভাইও বাড়িতে থাকে না, হোস্টেলে থেকে পড়াশোনা করে। বাড়িতে শুধু সুপ্রভা, সিমি আর কাজের খালা মর্জিনা বেগম। মর্জিনা বেগমের হাতের রান্না খাওয়ার অযোগ্য, তাই সিমি নিজেই ব্রেকফাস্ট বানিয়েছে। সিমি সুপ্রভা দুজনেই ডাইনিং টেবিলে বসে খাচ্ছিল। অতর্কিতে সিমির ফোন বেজে ওঠে। সিমি তড়িৎ গতিতে
হাত ধুয়ে ফোন নিয়ে নিজের রুমে চলে যায়। সুপ্রভা ব্রেকফাস্ট শেষ করে প্লেট গুছিয়ে কিচেনে রেখে আসে। ডাইনিং টেবিলটা গুছিয়ে সুপ্রভা সবে রুমের দিকে পা বাড়িয়েছে, তখনই কলিং বেল বেজে ওঠে। সুপ্রভা বার কয়েক সিমি সিমি বলে হাঁক ছাড়ে, কিন্তু সিমি রুম থেকে বের হয় না। অগত্যা সুপ্রভা মাথায় ঘোমটা টেনে নিজেই দরজার দিকে এগিয়ে আসে। দরজা খুলে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে সুপ্রভার চোখ বিস্ফোরিত হয়ে যায়। সুপ্রভা ভয়ার্ত কণ্ঠে বলে, আপনি এখানে?" কাকে দেখে চমকালো সুপ্রভা? মোতালেব নয় তো?